অন দ্য ওয়ে 1.0 চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আপনাদের সাথে আছি আমি অজয় সরকার। আজকে আপনারা শুনবেন কালকুটের লেখা কোথায় পাবো তারে বইয়ের 16তম পর্ব। তাহলে শুরু করা যাক। যখন আসা যায় তখন আচ্ছন্নতা আসে, ভুলে যাই পাত্র পরিবেশ। কয়েক মুহূর্ত যেন কোনো এক অচৈতন্যের অন্ধকারে ডুবে যাই। আমার যাত্রা নিরুদ্দেশের পথে নয়, তবু যেন নিরুদ্দেশ্যের পথ আমাকে টেনে নিয়ে যায়। গায়ে হাতের স্পর্শে সংবিত ফিরে পাই। মাহাতো আমার কাঁধে হাত রেখেছে। ফিরে তাকাতেই সে বলে, ও মশাই, আপনি যে সত্যি সত্যি জলে পড়ে গেছেন বলে মনে হচ্ছে গো। এত উতলা কেন? ফিরতে না পারলে কি অনেক ক্ষতি হয়েই যাবে? ক্ষতি? কই, তেমন কোনো ক্ষতির দায় তো রেখে আসিনি পিছনে। সময়ের হিসাবে একটা রাত্রি কত আর ক্ষতি করতে পারে। তবে সে যে কথা, মন গুণী ধন, তাকে নিয়ে বিড়ম্বনা। মনে মনে গড়ছি এক, ঘটনা ঘটে অন্যরকম, তাতেই ঠেক খেতে হয়। কিন্তু তিনজনের ওই মুখের ভাব এমন হয়েছে যেন সবাই আমার কাছে কি ধার ঠেরে বসে আছে। গাজীর দাড়ির গোছা মুঠি পাকিয়ে ধরা, মুখখানি নত। মাহাতবু আংড়ি আমার দিকে তাকিয়ে। নজর করে দেখো, সেই হাসিটুকু নেই এখন মুখে, বরং কাজল কালো ডাগর চোখ দুটিতে একটু যেন উদ্বেগের ছায়া, তার সঙ্গে কৌতূহল আর জিজ্ঞাসা। মাহাতো লাল চোখেরও সেই ভাব। তাড়াতাড়ি বলি, না ক্ষতি আর কি, ফিরে যেতে পারবো বলেই ভেবেছিলাম কি না। যাই হোক, কথা শেষ করতে পারি না। মাহাতো বলে ওঠে, না আপনার অবস্থা দেখি আমরা চিন্তায় পড়ে গেছি। ভাবি কি বলে কি জানি, ফিরতে না পারলে ভদ্রলোকের আবার ক্ষতি টতি হয়ে যাবে কি না। আংড়ি আওয়াজ দেয়, আহা ফিরে যাবার উপায় নেই ও কথা ভেবে কি হবে? সে কথা ঠিক, মাহাতো বলে। তাহলেই শোনেন বলি, আমার বউও বলছে আপনি ভোলাখালিতেই চলেন। আমার জবাবের আগেই আংড়ি তাড়াতাড়ি বলে ওঠে, তবে শহুরে মানুষ, হাঁটা অভ্যাস নেই, কষ্ট হবে কিন্তু। এর থেকে কি বোঝা যায় বুঝি না। আংড়ি যেতে বলে, আবার কষ্টের কথাও স্মরণ করায়। যদিও দূর বলে হাঁটার ভয় পাই না, কিন্তু কুল ছেড়ে যেতে আমি নারাজ। সময়ের হিসাবে যখন এক রাত্রিকে আমি অকুলে ছেড়ে দিতে পেরেছি, তখন নিশ্চিন্ত আশ্রয়ের সন্ধান আর আমার নেই। এই হাটে যে ভেরি বাঁধে, কোথাও এক রাত্রি কেটে যাবে জানি। আসন্ন এ রাত্রি চিররাত্রি নয়। সে আধার নিয়ে নামে, আবার দিনের আলোয় হারাবে বলেই। সূর্য কেবল ছায়াকে আলিঙ্গন করে থাকে না, উষায় তাদের ছাড়াছাড়ি। ছায়া তখন বিরোহিনী। মন একবার পিছন ফিরে দেখুক, এমন কত রাত্রি কত উকুলে ভেসে গিয়েছে। জীবনে এমন ঘটনা এই প্রথম নয়। এবার আমি সোজাসুজি আংড়ির দিকে তাকাই, বলি, দুক্রোশ হাঁটতে পারি, তাতে ভয় পাই না, কিন্তু রাত পোহালে আবার তো ফিরতে হবে এখানেই। জবাব দে মাহাতো, হ্যাঁ তা ফিরতে হবে, তবে যদি আপনি সন্দেশখালির ওদিক দিয়ে ফিরতে চান তাহলে আর। মনে মনে বলি, না ভোলা বা সন্দেশ আর কোনো খালি দরকার নেই, তার চেয়ে এই কালীনগর থেকে ফেরাই ভালো। এ যাত্রায় আর কোনো অজানাতে নয়। বলি, না থাক মাহাতো মশাই, এখানে রাতটা কোনো রকমে কাটিয়ে দেব। কিন্তু আশ্চর্য হয়ে দেখি, মাহাতোর ঘোমটা টানা বউটির মুখে একটু ছায়া, তবু হাসতে চায়। বলে, রাত তো ভোলাখালিতেও কাটানো যায়। মনেতে যে অবাক মানি না তা বলবো না। আলাপ পরিচয়ের চৌহদ্দি বাদ দাও, সোজাসুজি কথা যার সঙ্গে নেই, সেই এক মাহাতো গিন্নি এমন অবলীলায় ডাকে কেমন করে? মাহাতোর সামাজিক প্রতিষ্ঠা, আর্থিক অবস্থা জানতে বাকি নেই। এমন কর্তার কর্ত্রীকে যে স্বাধীন যেন না ভাববো তা পারি না। শৈরিনী বলার সাহস করো না। এইমাত্র জানা গিয়েছে স্বামী স্ত্রী মানত করে ফিরছে তারকেশ্বর থেকে। অথচ ঝিলিক ঝলক যাই থাক, আঙ্গুরের চোখে কোথাও ছলনার ছ নেই, চাতুরির চ নেই। যেন এক ছোট অবুঝ মেয়ে আবদার করে, যার সমাজ সংসারে দায় দায়িত্বের বোধ নেই। মাহাতো হেসে উঠে আমার দিকে তাকায়, বলে, ওই এক অর্দোষ বুঝলেন, লোকজনের হাল হদিশ বোঝে না, সবাইকে নিয়ে টানাটানি। বাড়ি যেই দেখেন আজ এই কাল সেই লেগেই আছে। তাহলেই কি তোমার সব ফাঁক ঘুষি যায়? বলেও মাহাতো টেনে টেনে হাসে, কিন্তু স্ত্রীর দিকে তাকায় না। আর সহসা আমার মনে পড়ে যায়, এ অনাবাদী জমি, এ দেহ বন, একটু বাতাসেই বড় দলা লেগে যায়। পিছনে আছে এক শূন্যতা, সেখানে আছে কান্না।
তোমাকে যে ডাক দিয়ে নিয়ে যেতে চায় সেই ডাক আসে শূন্যতা থেকে। তা বলে কি অজানা অচেনা ভালো মন্দ নেই? হেসে বলি মাহাতোকে, কিন্তু আমাকে আর কতটুকু চেনেন যে বাড়ি নিয়ে যেতে চান? মাহাতো মুখ খোলবার আগেই দেখি আংড়ি তার স্বামীর মুখের দিকে চেয়ে চোখ নাচিয়ে হাসে, বলে, কেন, আমরা কি মানুষ চিনি না? আমাদের আবার ভয় কি? গাজীর বাবুর যেমন ভয় দেখলাম, তাতে বাবুকে আর ভয় পাই না, আমরাও মানুষ চিনি। বলে আংড়ি একবার ফেরে গাজীর দিকে, আবার দেখে আমার দিকে। সারল্যও যে কেমন রঙের ঝিলিক হানে, তাই আংড়িকে না দেখলে সবটুকু জানা যায় না। তোমার মনে আধার যত থাকুক, তার দায় তোমার। যে বহে যায় অনাবিল স্রোতে, সে যায় আপন প্রাণের টানে। তাতে তুমি যাই ছুঁড়ে দাও, সে থামে না, তার ঝলক হারায় না। তাই ওই চোখ দুটির দিকে চেয়ে যে কেবল কৃতজ্ঞতা মানি তা নয়, প্রাণের সাহস দেখে এই বিড়ি খাওয়া মাহাতো বউটিকে কেমন যেন শ্রদ্ধা করতে ইচ্ছে করে। শুধু তাই বা কেন, অকুলে হারানো আমার প্রাণে কি এক সুর যেন বাজে। সুরের উৎস যেখানে, সেই চোখ দুটিতে দেখি বন্ধুত্ব বাজে কালো তারায় তারায়। তার নিরালা মনে অজস্র বন্ধুর ডাক। সে কেবল আপনাকে ভরে না, যেন বলে, যদি কিছু থাকে এসো, তা দিয়ে তোমাকেও ভরিয়ে দিই। সে কেবলই ফাঁক ভরাতে চায়। সে নিরাশ্রয়কে আশ্রয় দিতে চায়, অকুলের মানুষকে কুল দিতে চায়। যদি তার ঘরে গিয়ে দেখো ঘর ভেঙে যাওয়া, ডানা ভাঙ্গা পাখিকে সে কোলে বসিয়ে দানা খাওয়ায়, কোথাকার হারিয়ে যাওয়া ছাগলছানা তার ঘরে বৃদ্ধি পায়, স্বজন সারা কুল হারানো ছেলে মেয়ে যত্নে মানুষ হয়, তবে অবাক হয়েও না। আংড়ির চোখের দিকে চেয়ে হেসে অপরাধ ভঞ্জন করি, বলি, বুঝেছি, কিন্তু সে কথা থাক, দেরি হয়ে যাচ্ছে। তার চেয়ে ভোলাখালির পথে হেঁটে সঙ্গে যাই, একটু এগিয়ে দিয়ে আসি। এবার আংড়ি ঘোমটা টানে। তার চেয়ে বেয়াস দেখো, তার মুখ ভার হয়ে আসে। বলে, ঘরের লোকেরা ঘরে যাবে, তাদের আবার এগিয়ে দেবার কি দরকার? পথ আমাদের চেনা। গাজী এতক্ষণ হাসতে ভরসা পায়নি, তবু না হেসে যে পারে না। বলে, না চাচি, বাবু সে কথা বলেন নাই। তুমি আর বাবুর কথা বুঝিও না গো। কথাটা বলে ভারী মুখে, তারপরে হঠাৎ হেসে বলে, নিয়ে যেতে পারতে বাবুকে, তাহলে সারা রাত বসে বসে তোমার গান শুনতাম। তোমার বাবুকে বলো, কাল সকালবেলা জোয়ান মোষের গাড়িতে করে পাঠিয়ে দেব, ভয় নেই। যে অবস্থায় ঠেকেছি, ভয় বলো দ্বিধা বলো, সেই অবস্থাকে। মন যেন অনেকক্ষণ আগেই চলে গিয়েছে মাহাতো দম্পতির সঙ্গে। মনের এই গতিতে কোথায় যেন নিজেকেই অপরাধী বোধ হয়। আংড়ির চোখে এখনো আশা ঝিলিক দেয়। এতই দুর্ভাগ্য, পথের ধারে পড়ে পাওয়া এমন নিমন্ত্রণ মাথা পেতে নিতে পারি না। সহজ হওয়া এত সহজ নয়। প্রাণে কত শক্তি থাকলে এমন সহজ হওয়া যায়। অল্পক্ষণের দু চার কথার আলাপেও রাগের দাবি করে। আংড়ি যেন সত্যি আঙ্গুর, তেমনি করেই সে সহজ। এখন তার প্রাণে যে সুধা আছে, তার মধুর গন্ধ, তা চাও কিনা পাও কিনা সে খবর সে চায় না। সে তার আপন রূপে আপন ধর্মে দোলদোলায়, টসটসায়। আমি তার চোখের দিকে তাকিয়ে কিছুই বলতে পারি না। মাহাতো বলে ওঠে, নে, তুই আর মানুষকে ত্যাক্ত করিস না, কিন্তু যাবার আগে তাহলে একটা ব্যবস্থা করেই যেতে হয়। এবার গাজী উৎসুক চোখে তাকায় মাহাতোর দিকে। মাহাতো আমার দিকে চেয়ে বলে, আমি বলি কি, আপনি এখানেই থাকেন। কাজে কম্মে আটকে গেলে অনেকদিন নারায়ণ ঠাকুরের এ ঘরে থেকিছি। বিছানাপত্তর, দড়ির খাট সবই আছে, মশারিও পাবেন, কোনো ভয় নাই। মেলায় টাকা পয়সা নিয়ে এখানে থেকিছি আমি। রাত্রি দুটো গরম ভাতও জুটবি ক্ষণে, একটা রাত্রির তো মামলা। আমাকে গাজীর দিকে ফিরে তাকাতেই হয়, মিথ্যে বলবো না। লোকটার উপর কখন থেকে যেন বিরক্তি বোধ করতে আরম্ভ করেছিলাম। না জেনে সে কেন এমন জায়গায় এনে ঠেকালে, কিন্তু ইচ্ছে করে নয়। সে তার জানা মতোই মতলব দিয়েছিল। তবে মুর্শেদ যদি গোলমাল করে, তার কি উপায় আছে? তার অপরাধের ভাব দেখে বুঝেছি এতক্ষণ ধরে সে তার মুর্শেদের কাছে মনে মনে কপাল কুটে মরেছে। গাজী মাহাতোর দিকে তাকিয়ে বলে, এর চেয়ে ভালো কিছু হয় না। না, নারায়ণ ঠাকুরের ঘরের দিকে চেয়ে দেখব না। গর্ত দিয়ে ইঁদুর ওঠে কিংবা ডেও পিঁপড়ে রাতভর গায়ের মাংস চিবিয়ে খাবে, সে ভাবনা ভেবে লাভ নেই।
তবু লোকটাকে একটু আধটু বোঝা গিয়েছে। ক্ষণেকের হলেও তার ঘরে খেয়েছি, তার সঙ্গে একটা সম্পর্ক বুঝতে পারি। নতুনের থেকে এই পুরনোই ভালো, আর কোথাও নয়। মাহাতো একটু হেসে আবার বলে, তবে এই হাটেগঞ্জে রাত কাটাবার জায়গার অভাব হবি না। সে জায়গাতে হাঁটুরে বাটুরে জন মহাজনরা আপনা থেকেই চলে যায়। তা বলি আপনাকে তো সে পথ দেখাতে পারি না। বলেই হাঁক দিয়ে ওঠে, কই হে ঠাকুর, গেলে কমনে? মাহাতোর কথার মধ্যে যে কথা, হঠাৎ তা ধরতে পারি না। কেবল গাজী বলে ওঠে, তৌবা তৌবা। এদিকে দেখি আংড়ি যেন চোখ পাকিয়ে তাকায় মাহাতোর দিকে। অনেকটা নিঃশব্দে মুখ ঝামটা দেবার মতো মুখ ফিরিয়ে ভুরু কুঁচকে চোখ ফেরায় গাজীর দিকে। গাজী যেন বড় লজ্জা পায়, বলে, চাচার কি কথা বলো দেখিনি। আংড়ির পান খাওয়া লাল ঠোঁট দুটি একবার বেঁকে যায়, নিচের ঠোঁটটি তারপরে উল্টে যায়। দৃষ্টি উদাস, যেন এসবে তার কিছুই যায় আসে না। তাই সে চুপচাপ। দেখি ঠাকুরটা আবার গেল কমনে। বলতে বলতে মাহাতো যায় ঘরের ভিতর, কিন্তু তার প্রকাণ্ড কালো মুখে মোটা মোটা ঠোঁটে হাসি একটু লেগে থাকে। ততক্ষণে আমি যেন মাহাতোর কথার মধ্যে কথাটির ইশারা পেয়ে গিয়েছি। আমার চোখের সামনে ভেসে ওঠে পুকুর ধারে দুলিদের ঘরগুলো। হাঁটুরে বাটুরে জন মহাজনেরা যে কোথায় রাত কাটাতে যায়, তারপরে আর স্পষ্ট করে না বললেও চলে। অনেক বেশি স্পষ্ট হয়ে উঠেছে। মাহাতোর হাসিতে, গাজীর তোবা তোবা আওয়াজে, আংড়ির ভ্রুকুটি বিরক্তিতে। মাহাতো রসিকতা করে বলেছে বটে, তাতে চেনা জানার বাস্তব অভিজ্ঞতা ফুটে উঠেছে। বিশ্ব সংসারের এই কালের এই নিয়ম। তাকে নির্দয় বলো, রুচিহীন বলো, মানুষের নিজের হাতে গড়া নিয়ম। ভোজনাগার পান্থশালার সঙ্গে সঙ্গে সে 12 বাসর ছড়িয়ে রেখেছে। তাতে আপনাকে সুখী করতে চেয়ে আমরা কোথায় কালি মেখেছি তা দেখা যাবে নিজের মধ্যে এক অচিন আয়নাতে। মাহাতোর কাছে কৃতজ্ঞতা বোধ করি। আর যাই করুক, সে আমাকে সে পথ দেখাতে পারে না, এইটুকু তার বিশ্বাস। কিন্তু মনটা বিমর্ষ হয়ে ওঠে আংড়ির দিকে চেয়ে। হয়তো তার মতো একটি আত্মীয়া থাকা অসমীচীন ছিল না আমার। বৌদি কিংবা অন্য কোনো রকম, সেরকম কিছুই নয় সে। অথচ দেখো, মানুষের প্রাণের টান তাকে কোথায় নিয়ে যায়। কেবল সম্পর্কের কথা মেনেছি, কিন্তু সম্পর্ক গড়ে ওঠার কত যে বিচিত্র বিস্ময়, রহস্য, সময়ের আশ্চর্য মাপযোগ, তা যেন এমন করে জানা ছিল না। এখন মনে হয় আংড়ির সঙ্গে আমার কোথায় একটা চেনাচেনি হয়ে গিয়েছে। আমার সঙ্গে তার যেন কি এক সম্পর্ক দাঁড়িয়ে গিয়েছে। সে সম্পর্কের কোনো নাম নেই, শুরু নেই, শেষ নেই। যে সম্পর্কের খোঁজ পাবে না এই সমাজের শাস্ত্রে বিধানে। এতে তুমি যে রঙই মাখাতে চাও, রং ধরবে না। এই পরিচয় আছে অচিনে বিচিত্রে। কিন্তু আংড়ি এমন মুখ ভার করে থাকলে ভালো লাগে না। তার চোখের ঝিলিক আর খিলখিল হাসি এতক্ষণ সব কিছুকে সজীব করে রেখেছিল। তার পিছন ফেরানো মুখের দিকে চেয়ে বলি, যেতে পারলে সত্যি বেশ লাগতো। আংড়ি আমার দিকে তাকায় না, তাকায় গাজীর দিকে, যেন সে তাকে কিছু বলেছে। গাজীর দিকে চেয়ে সে গাজীকে বলে, পথের মানুষকে ঘরে ডেকে নিয়ে যাওয়া তো আমার কাজ নয়, তবে এই কেমন যেন মনে হলো তাই। গাজী যেন কেমন অসহায় হয়ে পড়ে আমার দিকে একবার চোরা চোখে দেখে নিয়ে বলে, হ্যাঁ সেই তো কথা। কথা যে কোন দিকে মন নেয় ধরতে পারি না, তবে এটা বুঝতে পারি আর মুখোমুখি কথা নেই। যা বলা কুয়া আছে এখন তার সাক্ষী গোপাল গাজী। সে হচ্ছে মধ্যবর্তী মানুষ। কিন্তু পথের মানুষ ঘরে ডেকে নেওয়া যে মাহাতো বউয়ের কাজ নয়, সে কথা এমন করে শোনায় কেন? এতক্ষণ তাকে কি সেটুকুও বুঝতে পারিনি? বলে উঠি, আমি সেসব কিছু ভাবিনি। কিন্তু আংড়ি যেন আমার কথা শুনতেই পেল না। সে গাজীর দিকে চেয়ে আগের মতোই বলে, তোমার বাবু তখন থেকে দেখছি কিনা কেমন যেন মনে হলো, তাই ভাবলাম এখানে কোথায় কিভাবে থাকবে সেই জন্য বলা। তা বলে তোমার বাবু যা ভাবছে তা নয়। বলে এমনভাবে মুখ ফিরিয়ে নেয় আংড়ি যেন আমার বুকে বিধিয়ে দেয়, আমাকে খাটো করে দেয়। তার কথার ইঙ্গিতটা আমার বুঝতে অসুবিধা হয়নি। অথচ অন্তর্যামী ছাড়া আর কেউ জানে না সে ভুল ভেবেছে। আমি কিছু বলবার আগেই গাজী বলে ওঠে, না চাচি, আমার বাবু তা কিছু ভাবে নাই,
সেটা হলপ করি বলতে পারি। আংরি মুখ ফিরিয়ে বলে, মিছা কথা বলো না। হয়তো বিশ্ব সংসারের এটাই নিয়ম, মন যখন অবুঝ হয় তখন সে আর অপরকে বুঝতে চায় না। আংরির নিমন্ত্রণে সৌভাগ্য মেনেছি, এখন সে আমাকে অভিযুক্ত করে কাঠগোড়াতে দাঁড় করায়। যে অভিযোগে আছে একটা অসম্মানের ছোঁয়া, আমার রুচি নিয়ে টানাটানি। কিন্তু সব কিছুই আমার মনের মতন হবে তাই বা কেন ভাবি? সব কিছুই হাসি কোথায় টলটলিয়ে যাবে এমন আশা কেন? তবে একটুখানি বেঁধে বেঁধে বিধুক। মন যে সবার সমান নয়, মানব জীবনের সেই তো এক সৌন্দর্য। কাল সকালের জোয়ারে অনেক কিছুই ভেসে যাবে, হয়তো পলির নিচে থেকে যাবে কিছু, তবু পথের দেখা পথেই শেষ হবে। যেটুকু আমার সেটুকু আর কেউ নেবে না। আংরি আমার কাছে যা তাই থাকবে, কিন্তু না বলে পারি না। গাজী কিন্তু মিথ্যে বলেনি, তবে জোর করে তো কাউকে কিছু বিশ্বাস করানো যায় না। আমিও একটু আধটু মানুষ চিনি। গাজী অমনি বলে ওঠে, শোনো চাচি শোনো, বাবুকে আমার চিনতে পারো নাই, একবার চোখ তুলে দেখো দিনি। আংরি চোখ তুলে দেখে না, সে আশা আমি করি না, বরং ফিরে তাকাই ঘরের দিকে নারায়ণ ঠাকুরের আশায়। গাজী কিন্তু বলে যায়, আর তুমি হলি মা দুর্গা, তোমাকে কি আন ভাবা যায়? বলে আমাকে ডেকে বলে, জানেন বাবু, চাচি আমার ডাকাত হত্যা করেছে। ফিরে তাকাই গাজীর দিকে। গাজীর আশি চোখে আলোর ঝলক, ফাঁদ বড় হয়ে ওঠে। বলে, 3 বছর মামলা চলেছিল বাবু, জানেন? তা অবি প্রায় 8-9 বছর আগের কথা। মাহাতো চাচার ঘরে ডাকাত পড়েছিল। তা খালি যে টাকা লোটার মতলবে তারা এসেছিল তা নয়, চাষিকেও ধরে নিয়ে যেতে চেয়েছিল। চাষির হাতে তখন কাটারি, একেবারে এক কপেতে বলহরি হরি বল। একটার মুন্ডু গিয়েছিল আধখানা, আর একটার গোটা হাত। চাষির সে মূর্তি দেখি বাসাধনদের আর কুক পারতে হয় নাই। টাকা পয়সা শুদ্ধ মরা আর আত্মুরাগুলোকে ফেলি দিয়ে দৌড়। গাজীকে বাধা দিয়ে মুখ না ফিরিয়েই যেন লজ্জা পেয়ে আংরি বলে ওঠে, আহ চুপ করো দেখিনি। গাজীর কথা শুনতে শুনতে চোখ পড়ে গিয়েছিল রক্তাম্বরীর দিকে। এই কালো মেয়ে যে সত্যিই শ্যামা সর্বনাশী তা একবারও ভাবিনি। দেবী কাহিনী শুনেছি, কালী দুর্গার প্রতিমা দেখেছি, তাতে আমার কাজ ও কাজের জীবনে তেমন ঢেউ লাগেনি। কিন্তু আমি যেন চর্মচক্ষে সেই কাহিনীর নায়িকাকে দেখি। রূপান্তরে সেই প্রতিমা আমার সামনে। মনে থাকে না, বন্ধা নারী মানসিক করে ফেরে তারকেশ্বর থেকে। একে দেখেছিলাম হাসনাবাদের পথে, বাসের মধ্যে ঘোমটার আড়ালে বিড়ি খেতে। এ যে শক্তি রক্তাম্বরী। সহজ প্রাণের পিছনে যে পথ, এবার যেন তার সঠিক হদিশ পাই। অথচ দেখো, নিচু মুখ ফিরিয়ে কেমন চুপ করে দাঁড়িয়ে আছে। আবার লজ্জা পেয়ে লজ্জাবতী গাজীকে চুপ করতে বলে, যেন এ মেয়ে সে মেয়ে নয়। রক্তে ধোয়া প্রাণ যার, নারীত্বে জলজলানো, রক্তে যার গঙ্গা স্নানের পবিত্রতা। গাজী বলে, না তাই বলি আর কি, চাষি তোমাকে কি আন ভাবা যায়? অবাক হয়ে ভাবি, শক্তি কোথায় বসত করে এই আঙ্গুরকে দেখে যেন তার ঠিকানা পাই না। অথচ সে এমন ভুল করে বলেই বোধ হয় এ নায়িকা মানবী। এইটুকু প্রবোধ মেনে চোখ ফেরাতে যায়। হঠাৎ আংরি আমার দিকে ফিরে তাকায়, তাকিয়ে ফিক করে একটু হাসে। দেখি তার কাজল কালো চোখে আবার সে হাসির ঝিকিমিকি। গাজীর দিকে ফিরে বলে, আর সে মামলাতে যদি খুনি বলে আমাকে চালান দিত তাহলে তো রাক্ষসী বলতে। গাজী দাড়ি দুলিয়ে বলে, না চাচি, 1000 চালান দিলেও তুমি আমাদের মা দুর্গা থাকতে। বলে ঘাড় কাত করে চোখ নাচিয়ে হঠাৎ সুর করে বলে ওঠে, আমি কি 28 ছেলে, ভয়ে ভুলবো না কো চোখ রাঙ্গালি। সুর করে গিয়ে গাজী হাত নেড়ে দেয়। আংরি হাসে খিলখিল করে, বলে, কি বলে দেখ দূর। আংরি চকিতে একবার আমার দিকে তাকায়। একটু আগের গুমশনি গুমোটে আবার হাওয়া লেগে যায়। হায়, কে বা করে মনের বিচার, কোথা দিয়ে হাওয়া আসে কে জানে। গাজী আংরির দিকে চেয়ে ততক্ষণে অন্য সুরে গুনগুন করে ওঠে, দুর্গা নাম তোরই মস্তকেতে ধরি, যতন করিয়ে রাখবো। আমার অন্তে সমন এলে, অজপা ফুরলে, দুর্গা দুর্গা বলে ডাকবো।
এবার আর সাই দরবেশের দেহতত্ত্ব নয়, দাড়িওয়ালা গাজী স্বার্থ পদাবলী গায়। এত জানা আছে লোকটার। কিন্তু আংড়ি হাসতে হাসতে ভুরু কোসকায়, বলে, আহ নাচ্ছি, আমাকে নিয়ে ওরকম ঠাকুর দেবতার গান করো না। কি এক পাপ এসেছিল কোনো কালে, ভাবলে এখনো রাতে ঘুমাতেই পারি না। ওসব আর বলো না। গাজী হেসে কি বলতে যায়। মাহাতো ফিরে আসে নারায়ণ ঠাকুরকে নিয়ে। আস্তে আস্তে ঠাকুর বলে, এর আর বলা বলির কি আছে, কোনো অসুবিধা হবে না। আমার দিকে তাকিয়ে ঠাকুর অভয় হাসি হাসে, বলে, আমিও তো তখন থেকে ভাবছি, শুনতে পাচ্ছি বেড়াতে এসেছেন, ভাবলাম কোনো ব্যবস্থা করে এসেছেন। বলেই গাজীর দিকে ফিরে মুখ বিকৃত করে সে, প্রায় খেকিয়ে ওঠে। কেন, বড় যে ফরফরানি, বিদেশি ভদ্রলোককে মিঠে মিঠে কথা বলে নিয়ে তো এসেছো, এখন যাও, ফিরিয়ে নিয়ে যাও। আবার বলে বসিরহাটে নিয়ে যাবে, কত ওস্তাদি। গাজী একেবারে জোরহাত, বলে, আর বলবেন না ঠাকুর মশাই, মুর্শেদের পয়জার আমার মুখে। একই বোধ হয় খোসামুদের আমপেশাদে বলে, কোনো রকমেই ঠেক খাওয়াতে পারবে না। কিন্তু ঠাকুর সে কথা শুনলে তো বলেই চলে। তাই তো বলি, এমন হুজ্জত কে বাঁধাবে? দুটো গান গাইতে পারে বলে উনি একেবারে সব জেনে বসে আছেন। গাজী তাড়াতাড়ি বলে, না ঠাকুর মশাই, কিরাকেটি বলতে পারে, আমি দিন কানা রাত দেওয়া না। তয় একটা কথা বলে রাখি, আজ রাত্রিরই কিন্তু আপনার এই দাওয়াতি আমাকে শুতে দিতে হবে। ঠাকুরের জবাবের আগেই আংড়ির গলায় হাসি ঝরে পড়ে। ঠাকুর রেগে কিছু বলতে যায়। মাহাতো বলে ওঠে, তা শোবে, তাতে আর কি, ঘরে গিয়ে তো শুচ্ছে না। এবার আমরা যাই, চল গো আংড়ি, যাই। নারায়ণ ঠাকুরের যে কথাটা মুখে আটকে গিয়েছিল সে কথাটাই রূপান্তরে শোনায়। খালি বাজে আংড়ি বলে ওঠে, পেঁচাল পারে, বলেই হাসির ঝড়ে ঝরে পড়ে। গাজে মুখ ফিরিয়ে আওয়াজ দেয়, জয় মুর্শেদ। তারপর নিজে আগে দাও থেকে নেমে হাঁটা ধরে। আমি মাহাতোর সঙ্গ ধরে বলি, চলুন আপনাদের সঙ্গে একটু যাই। কথাটা কেবল মাহাতোকে বলিনি, আর যার উদ্দেশ্যে সে আংড়ি একবার চোখ তুলে চায়, এখন তার ঠোঁটে একটি প্রীতির হাসি ঝলকায়। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই ফিরে আসার চেষ্টা করব। আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা আমার গল্প শুনেন, গল্প পাঠ পছন্দ করেন, তাদের কাছে অনুরোধ, গল্প শুনুন, গল্পে লাইক দিন, শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী গল্প পড়ার জন্য আমাকে উৎসাহ দিন। ধন্যবাদ।